নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের দেওয়ালে থাকা ঘড়িটি টিকটিক করে চলছে। সেকেন্ডের কাঁটা 11টা 59 মিনিটে। কাঁটাটা 60 মিনিটে থামতেই পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে ঘড়িটা বেজে উঠল। নাসির মঞ্জিলে অবস্থানরত সবাই আজ অলস সময় কাটাচ্ছে। সবই বলে ভুল, একমাত্র নুসরাতই অলস সময় কাটাচ্ছে। ড্রয়িং রুম সহ পুরো বাড়ি অন্ধকার করে রেখেছে। ড্রয়িং রুমের সাথে লাগোয়া ডাইনিংও অন্ধকার করে রাখা। বড় থাই গ্লাস নখ থাকার দরুন বাইরের আলো ভিতরে ঢুকছে না, আর ভিতরের আলো বাইরে যাচ্ছে না। এসির পাওয়ার বিশেষ করে ঠান্ডা হাওয়ায় ভেসে আসছে সুরসুর করে এসি থেকে। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত তখনই কলিং বেল বেজে উঠল। মোমো অলস ভঙ্গিতে আড়মোড়া ভেঙে ঝিমিয়ে ঝিমিয়ে গিয়ে গেটের নখ খুলে দিল। তখনই বাড়িতে প্রবেশ ঘটল ইরহামের। তাড়াহুড়ো করে বাড়িতে প্রবেশ করতে করতে নুসরাতের উদ্দেশ্যে হাঁক ছুড়ল। এই কুত্তি, মরেছিস কোথায়? গতকাল রাতে তুই কি করেছিস? নুসরাত মুখ বন্ধ করে ঝুলে শুয়ে থাকলো সোফায়। ইরহামের কথার উত্তর দেওয়ার তারা দেখালো না। ইরহাম ঠাউর করতে পারল না আদৌ কি এই মহিলা তার কথা শুনেছে নাকি শোনেনি। তাই রাগী কণ্ঠে দাঁতের কপাটি পিষে জিজ্ঞেস করল, আরশ ভাইকে কি বলেছিস? নুসরাত চোখ তুলে ইরহামের দিকে একবার তাকায়, তারপর হাতের নখের দিকে মনোযোগ সহকারে তাকি বলে, কাকে কি বলেছি? ইরহাম তিক্ত বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল কোমরে হাত দিয়ে। হাত নিষ্পিস করছে ধরে নুসরাতকে কয়েকটা লাগানোর জন্য। হাত আলগোছে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। খামচে ধরে জিজ্ঞেস করলো, তুই কিছু বলিসনি? নুসরাত দুপাশে মাথা নাড়ায়। ইরহাম সামনে এগিয়ে আসতে আসতে বলে, ফোন দে। ইরহামের কথা শুনে চোখ বলে আশেপাশে মোবাইলের খুঁজে। নিজের আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজে। ছোপার উপনিস খোঁজ করে কোথাও খুঁজে পায় না মোবাইলটা। হঠাৎ মনে হয় ফোন তো তার পকেটে। তাই নিজের মাথায় একটা গাঁটটা মেরে ফোন পকেট থেকে বের করে ইরহামের হাতে দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তোদের ছোট ভাই কি আমাকে ফোন করেছিল? ইরহাম কথা বলে না। লক খুলে কল লিস্টে ঢুকতে নুসরাত থাবা মেরে নিজের মোবাইলটা নিয়ে নেয়। ভ্রু একপাশে করে বলল, আমার প্রশ্নের উত্তর দে। ইরহাম আবার থাবা মেরে মোবাইলটা নিজের হাতে টেনে নেয়। রাগী কণ্ঠে বলে, কিসের উত্তর দিব? নুসরাত কর্কশ কণ্ঠে শুধায়। তুই বলবি না ছোট ভাইয়ের কি হয়েছে? ইরহাম দাঁতে দাঁত পিষে বলে ওঠে। জ্বর এসেছে। নুসরাত গোল গোল চোখে তাকায় ইরহামের দিকে। হতবিহ্বল কণ্ঠে জিজ্ঞেস করে, জ্বর আসলো কিভাবে? ইরহাম নুসরাতের মাথায় গাঁটটা মারে। রাগী কণ্ঠে বলে ওঠে, তুই গতকাল রাতে ভাইকে কি বলেছিস? মাদি ভাই বলেছে তোর উল্টোপাল্টা কথা শুনে আরশ ভাইয়ের জ্বর চলে আসছে। নুসরাত মাথা চুলকে মনে করার চেষ্টা করে আদৌ কি কোনো ভাই তাকে ফোন দিয়েছিল। মাথা থেকে বের হয়ে গেছে ঘুমের জন্য তার। মাথায় চাপ দিতে আশঙ্কিক গতকাল রাতে নিজের করা ঘুমের ঘরে সকল কথা এক নিমিষেই মনে পড়ে গেল। মনে মনে জিভ কাটল। উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে মাথা চুলকালো বোকাদের মতো। দাঁত কেলিয়ে হেসে মিথ্যা বলল ইরহামের নিকট। আসলে ভুলে গেছি। ইরহাম নুসরাতের মোবাইল টেবিলের উপর রেখে দেয়। নুসরাত গা ঘেঁষে বসতে বসতে এমনি প্রশ্ন ছুড়ে দেয়, তোর এমন কি কথা শুনে আজ সকালে ভাইয়ের জ্বর চলে এসেছে? নুসরাত মাথা নাড়ালো। ইরহাম চোখের পলক ফেলে নুসরাতের দিকে মাথা ঘোরায়। গাল চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, মনে করার চেষ্টা কর, কি বলেছিলি? নুসরাতের মুখ ফসকে না চাইতো বের হয়ে আসে। বলেছি জামাই ছোটবেলা মরে গেছে। কথাটা শেষ করতে নিজের জিভ কাটে। চোখ খিচিয়ে বন্ধ করে নেয় নিজের বোকামির জন্য। কত বড় গাধা সে! ইরহামের কথায় এসে এভাবে ভুলে বলে দিল। চোখ মুখ কুচকে ইরহামের দিকে তাকিয়ে দাঁত বের করে কার্টুনের মতো হাসল। ইরহামের দুহাত নিজের আয়ত্তে নিয়ে এসে জিজ্ঞেস করল, থাপ্পড় মেরেছে ওই বেটা তোকে? ইরহামের মুখ কাঁদো কাঁদো হয়ে গেল। নুসরাতের হাত থেকে এক হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, সকালে উঠেই ভাই বাঘের মতো আমার নাম ধরে ডাকতে শুরু করলো। আমি বেচারা ব্রাশ রেখে দৌড়ালাম ভাইয়ের রুমের দিকে। রুমে প্রবেশ করার পর দেখি ওনার বিটকেল বন্ধু মাহাদি দিভানে বসে আছে আর চোখে ভাইয়ের দিকে তাকাচ্ছে আর হি হি করে দাঁত কেলাচ্ছে। ভাইকে ওই সময় কীরকম জঘন্য লাগছিল তুই জানিস না।
এই গরমের ভেতর বেটা একটা হুডি আর 3/4 প্যান্ট পরে বসেছিল। আমি বাচ্চা শিশু প্রথমে ভাইকে এমন দেখে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। মনে করেছি কি না কি প্রয়োজন, ব্যাটার মনে হয় কাপড়ের দরকার আছে। মানবতা দেখিয়ে ভাইয়া বলে ডাক দিতে ওই ব্যাটা এসে ঠাস করে থাপ্পড় মেরে দিল কোনো কথা ছাড়া। আমি যে ওখান থেকে নড়বো তার কোনো পথ ছিল না। এরপর আরেকটা থাপ্পড়, এরপর আরেকটা, এরকম করে পুরো 3টা থাপ্পড় মেরে দিল রে বোন। আমি তো অবাক হয়ে একটা বিষয়। নুসরাত ঠোঁটে ঠোঁটে হাসছে। ইরহামের বড় বড় করে তাকানো দেখে হাসি থামানোর চেষ্টা করে। ঢোক গিলে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে জিজ্ঞেস করে। কি বিষয়? ইরহাম গালে হাত দিয়ে ভাবে, ঠোঁট চোখা করে সব বোঝানোর মতো করে মাথা নাড়াতে নাড়াতে ওই ব্যাটার জ্বর, কিন্তু এমন থাপ্পড় মারলো মনে হলো আমি দুনিয়া থেকে আজকের জন্য বিদায় হয়ে যাব। নুসরাত, তুই যদি দেখতি চোখ দুটো এরকম লাল হয়ে আছে, টকটকে লাল, যেন কারো উপরে রাগ আমাকে মেরে কমাচ্ছে। তুই বুঝতে পারছিস? নুসরাত সোফায় মুখ চেপে ধরে হাসলো অনেকক্ষণ। ইরহামের প্রশ্নের উত্তর দিল। বুঝেছি। এত খুশি হও না সোনা। আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওই রাগ তোর উপর। সামনে পেলে ধপাস ধপাস করে তোর এই টসটসে গালে দিবে। নুসরাতের হাসি থেমে গেল। মুখ পাকশুটে বন্য করে উঠে বসলো। এর মধ্যে নাজমিন বেগম উপস্থিত হলেন ডাইনিংয়ে। টেবিলের উপর আপেলের পিস রাখতে রাখতে বলেন। মোমো, ইরহাম, আসো খেয়ে নাও। ইরহাম লাফ দিয়ে আসতে আসতে বলে। ও হে সুইটহার্ট, এভাবে বললে নিচের চান তোমার জন্য হাজির করব। নাজমিন বেগম ঠোঁট এলিয়ে হাসলেন। চেয়ার টেনে দিতে দিতে মোমো এসে উপস্থিত হলো। ইসরাত ল্যাপটপ হাতে নিয়ে কিছু একটা করছিল। সবাইকে আসতে দেখে সে নিজেও এগিয়ে আসলো। চেয়ারে বসতে বসতে ইরহামের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। অবস্থা কি তোর? ইরহাম আবেগে আপ্লুত হয়ে গেল। শার্টের হাতা দিয়ে চোখ মোছার ভাব করে নাক টেনে বলল। আর বলো না আপু, আমার গাল। পরের কথা বলার আগে মোমো চিমটি কাটলো। চোখ দিয়ে ইশারা করে দেখালো নাজমিন বেগমকে। সতর্কতা দিয়ে বলল, কোনো রকম উল্টাপাল্টা কথা না। ইরহাম মাথা নাড়ল। উপনিস বুঝেছে সে। নাজমিন বেগম তখনও অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ইরহামের কথা শোনার জন্য। ইরহামকে চুপ করতে দেখে জিজ্ঞেস করলো। কি বলছিলে আবু? কথা শেষ করো। ইরহাম অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো। ঠোঁট টেনে নির্বিকার চিত্রে বলল। তেমন ইম্পর্টেন্ট কিছু না। নাজমিন বেগম আচ্ছা বলে চলে গেলেন কিচেনে। তখনই মোমো ইরহামের মাথায় কাটটা মারল। ইরহাম রাগে চোখে মোমোর দিকে তাকাতেই মোমো ভেঙচি কাটলো। ইরহাম ইসরাতের কাছে নালিশ করলো। আপু দেখছো এরা আমার ছোট হয়ে কিভাবে আমার উপর পুরুষ নির্যাতন করে? ইসরাত মাথা নাড়ি হ্যাঁ ভঙ্গিতে। সে দেখছে এরা কিভাবে নির্যাতন করছে তার উপর। ইরহাম কিরমির করে বলল। ধুর, তুমি কিছু বলছো না কেন এদের? ইসরাত অবাক কণ্ঠে ইরহামের নিকট জিজ্ঞেস করে। কি বলবো আমি? ইরহাম আপেলের পিস সবগুলো একসাথে নিজের মুখের ভিতর ঢুকিয়ে নাসির মঞ্জিলে দরজা দিয়ে বের হতে হতে বলে। এই বাড়িতে কেউই আমায় ভালোবাসে না, আর থাকবোই না এখানে। চলে যাচ্ছে। আজ বিকেলে আরেকবার আসবো শেষবারের মতো, তারপর আরও সুপারিশে আর আসবো না। নুসরাতের পিঠে ধূপধাপ। নাজমিন বেগমের হাতে থাপ্পড় পড়েছে কিয়ত মুহূর্ত আগে। পিঠে মার পড়ার কারণও আছে জুৎসই। কোথা থেকে বিড়াল ধরে এনে রেখেছিল নিজের রুমে। সেই বিড়াল পুরো রুমে বমি করে ভাসিয়েছে। নাজমিন বেগম একটু আগে ইসরাতের রুমে যাওয়ার সময় এই রুমের ভিতর থেকে বিড়ালের শব্দ পেয়েছিলেন। দরজা খুলে রুমের অবস্থা করুণ দেখতেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল মেজাজ। রাগী কণ্ঠে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করতে সদর্পে স্বীকার করলো বিড়াল সে নিয়ে এসেছে, তাও গর্বের সাথে। নাজমিন বেগম রাগী কণ্ঠে জিজ্ঞেস করলেন। এই বিড়ালের বাচ্চা কেন নিয়ে আসছিস? নুসরাত নাজমিন বেগমের ভুল সূত্রে দিয়ে বলল। বিড়াল না আম্মা, ওকে বিড়াল জি না, বন্দুক জি বলো। নুসরাতের কথা শুনতে নাজমিন বেগমের মেজাজ বিগড়ে গেল। হাত আর থামাতে পারলেন না। হাত তুলে তেড়ে এসে কারো কিছু বুঝে ওঠার আগে পিঠের মাঝ বরাবর ধূপধাপ কয়েকটা পড়ল নুসরাতের। আর তখন থেকে মুখ ফুলিয়ে ঘুরেছে বাড়িতে। অনেকক্ষণ ঘোরার পর যখন দেখলো কেউ পাত্তা দিচ্ছে না তাকে, তখন
তখন বাড়ির বাহিরে বের হয়ে আসলো। বাগানের উল্টো পাশে গ্যারেজ, সেখানে চোখ পড়তে দুটো কালো রঙের মার্সিডিস রাখা দেখল। সেদিক থেকে চোখ সরাতে চোখে পড়ল নিজের অতি প্রিয় জিগজার SF155 FI ABS বাইক। গ্যারেজের দিকে আলগোছে পা বাড়ালো নুসরাত। ইরহামকে মেসেজ করলো। বেরো শালা, আজ আমি আর তুই বাইক রাইডে যাব। মেসেজ পাঠানোর সাথে সাথে সিন হয়ে গেল, উত্তর আসলো। আচ্ছা আচ্ছা আসছি বস। গ্যারেজের গেট উপরের দিকে টান দিতে ক্যাচক্যাচ শব্দ হলো। বোঝাই গেল অনেক দিন পুরনো হাওয়ায় জং ধরেছে তাতে। ঠোঁটে ঠোঁট চেপে ভর্ত চোখে বাড়ির মেন ডোরের দিকে সতর্ক দৃষ্টি ফেল। না, কেউ নেই। ধীরে সুস্থে গেট খুলে গ্যারেজে ঢুকে টেনে বের করে নিয়ে আসলো নিজের অতিপ্রিয় বাইক নিয়ে যখন নাসির মঞ্জিলের ফটকে বাহিরে বের হলো, তখন খেয়াল করলো না তীক্ষ্ণ চোখে আরশ তার দিকে চেয়ে আছে এক মনে। নুসরাতের দিকে চোখ রেখে দোতলা রেলিংয়ে নিজের বলিষ্ঠ হাত জোড়া চেপে ধরে সদর্পে টান টান করে রাখা শরীর সামান্য বাঁকিয়ে নেয়। মাথা কাত করে যতক্ষণ ইরহাম আর নুসরাতকে দেখা যায় ততক্ষণ সেই রাস্তার পানে তাকিয়ে থাকে। আরশের গতকাল রাতে জ্বর হওয়ার জন্য নাকমুখ চোখমুখ লাল হয়ে আছে। ঠোঁটে অদ্ভুত বলিরেখার হাসি, পুরশালী ধারালো ক্লিনসেট থুতনিতে হাত বোলাতে বোলাতে আরশ রহস্যময় হাসে, বিড়বিড় করে আওড়ায়। মিসেস আরুষ, নিজেকে কিভাবে বাঁচাবেন আমার হাত থেকে? অলস দুপুর, অবসন্ন চোখ মুখ নিয়ে মোমো বের হয়েছে নাসির মঞ্জিল থেকে। রোদ গাঢ়ভাবে পড়ল। রাস্তার আশপাশ শেষ রাতের বৃষ্টির দরুন স্যাঁতসেঁতে হয়ে আছে, তাই একটু বুঝে শুনে পা ফেলতে হচ্ছে বাইরে। একটু ভালো স্বাস্থ্য হওয়ার জন্য বৃষ্টি পড়ে থাকা জায়গা পার হতে বেগ পোহাতে হচ্ছে মেয়েটার। মাথা থেকে ওড়না পড়তে মাথায় আবার ওড়না টেনে নেয়, অন্যমনস্ক হাঁটায় আবার ওড়না টেনে নেয়। অন্যমনস্ক হাঁটার দরুন পাশ কেটে যাওয়া বাইকে খেয়াল করেনি মোমো। আর তখনই ঘটে অঘটন। বাইক ওভার স্পিডে থাকার কারণে রাস্তার গর্তে জমে থাকা বৃষ্টির সকল পানি ছিটকে এসে পড়ল মেয়েটার গায়ে। নোংরা পানির সংস্পর্শে মোমোর সারা শরীর ভিজে যায়। কাদা পানি শরীরে বিভিন্ন খোলা অংশে লাগতেই রিরি করে ওঠে বস্ত্রহীন জায়গাগুলো। রাগে দুঃখে ইচ্ছে করলো মোমোর হাত পা ছুঁড়ে মাটিতে বসে পড়তে। আর তো দুটো পা আগালেই সৈয়দ বাড়ি। আর তখনই এই বাইক এসে ভিজিয়ে যেতে হলো। মোমো সেই বাইকের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে। রাম চাকরির বাচ্চা, তুই কি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস যে এরকম বাজ পাখির ন্যায় বাইক উড়িয়ে নিয়ে যাচ্ছিস? আজ যদি মামুনিরা আমাকে নিয়ে হাসি, তোকে আমি জিন্দা পুঁতে ফেলবো। মোমোর ভাবতেই কান্না এলো। মামুনিরা সবাই একসাথে মিলে তাকে নিয়ে হাসবে। কি বলবে কি করে? মোমো এইটুকু রাস্তায় আসতে এভাবে কাঁধে গড়াগড়ি খেয়ে নিল। রাগে ধূপধাপ পা ফেলে সৈয়দ বাড়ির কেটে পা দিয়ে লাথি দিল। পা দিয়ে লাথি দিতে লাগলো। নিজের অসহনীয় রাগ গেটের উপর মিটাতে চাইল। দুটো লাথি দিতে গেট খুলে গেল। ওপর নিচ নাচিয়ে চোখের পানি কুর্তের হাতার মধ্যে মুছে নাক টানতে টানতে ভিতরে প্রবেশ করলো। একবারও গেট খুলে দেওয়া ব্যক্তির দিকে তাকানোর প্রয়োজন বোধ করল না। মোমো কান্না মোছা শেষে নাকে সত্যি উপস্থিত পেল, তাও আবার কুর্তির হাতার মধ্যে মুছে নিল। শটান হয়ে দাঁড়ানো মাহাতি নিঃশব্দে হেসে উঠল মোমোর কাণ্ডে। বাড়ির বাহিরে বের হতে হতে বিড়বিড়ালো। স্ট্রেঞ্জ। মানুষের এলোমেলো পদচরণ। একপাশে চায়ের দোকান, লোক সমাগমের কথা বলছে। কথা বলা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে। এক একজনের এক এক মতামত। কোন সরকার থাকলে কি কি বেনিফিট পাওয়া যায়, সবাই নিজ নিজ পছন্দের সরকারের ভালো গুণ তুলে ধরার চেষ্টা করছে। কেউই বসে নেই কারোর অপেক্ষায় কম। সবাই সবার অপছন্দের সরকারের খারাপ কথা বলছে। আর এসব বিষয় নিয়ে কিছুক্ষণ পর পর কথা কাটাকাটি শুরু হচ্ছে সবার মধ্যে। সে আলোচনায় যোগ দিয়েছেন হেলাল সাহেব। নিজের পাশে বডিগার্ড হিসেবে কারেন্টের খুঁটির মতো সোজা দাঁড় করিয়ে রেখেছেন জায়েনকে। জায়েনের এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট আসছে না। আংশিক রাজনৈতিক আলোচনা এসে যোগ দিলে নিজাম শিকদার। কথায় কথায় উঠে হাসলো তরুণ নেতা নাহিয়ান
আবরার পূর্বের কথা। হেলাল সাহেব আগ্রহী কণ্ঠে জানতে চাইলেন। নাহিয়ান আবরার পূর্ব, নতুন নাম শুনছি। রাজনৈতিক মাঠে নতুন নাকি? নিজাম শিকদার মাথা নাড়ালেন প্রশংসনীয় গলায় বলে উঠলেন। অন্তত ভদ্র একটা ছেলে এবার বিরোধী দলের হয়ে লড়বে। আমি হলফ করে বলতে পারি, নিঃসন্দেহে ওই ছেলেটা জিতবে, নির্বাচিত হবে মেয়র পদে। হেলাল সাহেব চায় চুমুক দেন। চোখের চশমা নাকের ডগা থেকে উপরে ঠেলে দিয়ে জিজ্ঞেস করলেন, কি এমন জাদু করলো ওই ছেলে যে আপনি এত প্রশংসা করছেন চাচা? নিজাম শিকদার হাত দিয়ে মাছি তাড়ালেন। নিজের আধপাকা পড়ে যাওয়া মাথার চুলে হাত বোলাতে বোলাতে বললেন, এমনি এমনি প্রশংসা করছি না, ছেলেটা নিঃসন্দেহে একজন ভালো মেয়র হবে। আমাদের বাড়িতে আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দিব হেলাল। তুমি তখন নিজেও প্রশংসায় পঞ্চমুখ থাকবে ওই ছেলের কথায়। হঠাৎ নিজাম শিকদার কথা থামিয়ে জাইনের দিকে এক পলক তাকালো। তর্জনী আঙ্গুল জাইনের দিকে তাক করে বললেন, ওই যে আপনার ছেলে, ওর মতোই ভদ্র। হেলাল সাহেব বিরস মুখে এক পলক চেয়ে নিলেন জাইনের দিকে। জাইনের গম্ভীর করে রাখা মুখখানার দিকে তাকিয়ে থেকে গলা থেকে নিচে নামিয়ে কারণ না শোনার মতো বিড়বিড় করে আওড়ালেন, ভদ্র না ছাই দুইটাই আমার গুণধর বাপের মতো মিসকে শয়তান হয়েছে। নিজাম শিকদার কানে শুনলেন না হেলাল সাহেবের ফিসফিস করে বলা কথা। কান এগিয়ে নিয়ে এসে শুধালেন, কি বললে হেলাল? পরিষ্কার করে বলো, শুনতে পাইনি। হেলাল সাহেব চোখ মুখ স্বাভাবিক করে জানালেন কিছু বলেননি তিনি। নিজাম শিকদার মাথা নাড়লেন। জাইন হেলাল সাহেবকে উদ্দেশ্য করে নিরলস কণ্ঠে অনুমতি চাইল। আমার একটু কাজ আছে, আপনারা কথা বলুন, হাফ অ্যান আওয়ারের ভিতরে আমি আসছি। হেলাল সাহেব অনুমতি দিতে জাইন দ্রুত পায়ে চলে গেল রাস্তার ওপাশে। কুর্তি আর জিন্স পরা একটা মেয়ের পিছু পিছু দ্রুত পায়ে হাঁটতে লাগলো। রাজভারী গলায় ডাক দিল, ইসরাত, এই ইসরাত। মানুষের ভিড়ে ইসরাতের কানে গেল না জাইনে সেই ডাক। ইসরাত নিজের পায়ের গতি বাড়িয়ে দিয়ে আরও জোরে হাঁটতে নিবে। খড়খড়ে হাতের নরম স্পর্শ পেল নিজের কবজিতে। তড়ক করে পিছু ফিরে থাপ্পড় মারার জন্য হাত উপরে তুলতেই গম্ভীর মুখ জাইনের হাসি হাসি চেহারা চোখে ভাসল। হাত আলগোছে নিচে নামিয়ে নিল। চোখে মুখে ফুটে ওঠা ক্রোধ নিভানোর বৃথা প্রয়াস করল। জাইনের হাতের তালু থেকে নিজের কবজি ছাড়ানোর চেষ্টা করতে জাইন চোখ দিয়ে সতর্ক করল হাত ছাড়ানোর চেষ্টা না করার জন্য। তাই ইসরাতও কোনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করল না। নিজের ভেতরে একটু আগে জমা হওয়া ক্রোধ মিলিয়ে নিল এক নিমিষেই নিজের মাঝে। ঠোঁটের হাসি রেখা এনে কিছু বলতে নিবে জাইন ইসরাতের হাত টেনে মানুষের ভিড় নেই এমন জায়গায় এনে দাঁড় করালো। বৃষ্টি ভেজা এই মৌসুমে গলবিলে শুষ্কতা অনুভব করল ইসরাত। ঢোক গিলে নিজের শুষ্ক গলা ভেজানো মেয়েটা তখনও চুপ করে দাঁড়িয়ে আছে ধৈর্য নিয়ে জাইনের রাজবাড়ি সেই কণ্ঠস্বর শোনার আশায়। জাইন নিজের পকেট থেকে একটা আধ খাওয়া শুকিয়ে যাওয়া ঝড়মড়ে ফুলের গাছরা বের করে ইসরাতের হাতে যত্ন সহকারে পরিয়ে দেয়। ইসরাত অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সেই গাছরার দিকে। পেট ফেটে হাসি আসে শুকনো গাছরা দেখে, তবুও হাসি পেটে চেপে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করে, এই আধ শুকনো গাছরা আপনি কোথায় পেলেন? ইসরাতের কথা শেষ হতেই জাইন নিজের হাতের তালু দিয়ে ইসরাতের গাল স্পর্শ করে। কোনটা কণ্ঠে মোলায়েমতা এনে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে আপনার? ইসরাত উপনিস মাথা নাড়ায়। ঠোঁট কামড়ে হ্যাঁ কথাটা বলতে গিয়েও মৃদু শব্দে হেসে ওঠে। যা নিজেও ইসরাতের সাথে হেসে ওঠে। শব্দ হয় না সেই পুরুষালী হাসির, শুধু একটু বলি রাখা দেখা যায় শুভ্র সেই মুখে। ঠোঁটের দুপাশে হাসি রেখা পড়ে, তাও আবার অনিমেষ উধাও হয়ে যাওয়া চাপদারি দ্বারা আবরণকৃত গম্ভীর মুখের আড়ালে। ইসরাতের হাতে নিজের হাতের মধ্যে যত্ন সহকারে নিয়ে উল্টো পথে হাঁটতে হাঁটতে বলে ওঠে, আপনি কি জানেন ইসরাত? ইসরাত গাজায় চোখের সামনে ধরে হাত বোলাতে বোলাতে বলে, কি? জাইন ইসরাতের মুখের দিকে তাকায়। শুভ্রবনের মুখ রোদের আলোয় লাল হয়ে আছে, গালগুলো টকটকে লাল, যেন জাইন একটু টোকা দিলে রক্ত ঝরঝর করে পড়বে। অপার্থিব আদলে
মুখে গম্ভীরতা এনে নিজের গিরবা হালকা বাঁকিয়ে ইসরাতের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানায়। আপনি ফুলের মতো সুন্দর। ইসরাত হাসে, মুখে কিছুটা আগ্রহিতা নিয়ে জিজ্ঞেস করে। একটা প্রশ্ন করতে পারি? জাইন টান টান হয়ে সোজা দাঁড়ায় ইসরাতের দিকে আর চোখে তাকিয়ে বলে। একটা কেন, 100টা জিজ্ঞেস করুন। ইসরাত হাসলো, জাইনের সাথে চুপচাপ সামনের দিকে না জানা গন্তব্যের দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো। আপনি আমার হাত এমন করে ধরেন যেন একটু শক্ত করলে ধরলে আমি ব্যথা পাবো, এর কারণ কি? ইসরাত নিজের মনে প্রশ্নটা সুন্দর করে সাজালো, জাইনের নিকট বলতে গিয়ে অগোছালো হয়ে গেল। মনে মনে জিভ কাটলো। এইভাবে তার মতো দামি মেয়ে সামান্য একটা প্রশ্ন করতে গিয়ে এভাবে ঘেটে গ করে দিয়েছে। কি বিচ্ছিরি একটা অবস্থা। লজ্জার সংকোচ বিড়ম্বনায় চোখ মাটির দিকে পতিত করলো, উপরে তোলার সাহস হলো না। যেন ইসরাতের নিজের প্রতি এত সংকোচ, লজ্জা, বিরক্তি চুপচাপ দেখল। এক মনে অবলোকন করলো মেয়েটি সেই নীরবতা। অনেকক্ষণ তাদের মধ্যে নীরবে সময় কাটলো। কেউ কোনো কথা বলল না। জাইন ইসরাতকে সময় দিল যাতে নিজের লজ্জা কাটাতে পারে। সময় অতিবাহিত হলো কিয়ৎকাল। তারপরও ইসরাতকে চোখ তুলে তাকাতে না দেখে নিজ উদ্যোগে জাইন এক পা আগালো। যা বুঝলো সে এই মেয়ে এখন আর কোনো কথা বলবে না। নিজেদের ভিতরে অস্বাভাবিক নীরবতা ভাঙা আগে জরুরি জাইন মনে করলো। তাই নীরবতা ভেঙে ইসরাতের তখনকার করা অগোছালো প্রশ্নের উত্তর করলো অত্যন্ত মোলায়েম কণ্ঠে। মেয়েরা হলো ফুলের মতো সুগন্ধিময় কোমল, তাদের স্পর্শ করতে হয় কোমলভাবে। ফুলকে যত আমরা ভালোবাসা দিয়ে স্পর্শ করি, কিন্তু সেটা যদি আমি শক্ত হাতে স্পর্শ করি, সেই স্পর্শে ফুলটা নিঃসন্দেহে ঝরে যাবে। আপনি আমার সেই সুগন্ধিময় কোমল ফুল, যাকে আমি যত্ন সহকারে স্পর্শ করি, যাতে আপনি কখনোই আমার শক্ত হাতের ছোঁয়ায় মুচড়ে না যান, কখনোই যেন আমার এই হাতের স্পর্শে আপনি ঝরে না যান। আপনার এই ফুলের মতো কোমল শরীর আমার স্পর্শে নষ্ট না হয়ে যায়। আপনি আমার নিকট নিঃসন্দেহে ফুলের থেকে বেশি সুন্দর ও কোমল ইসরাত। নিকষ কালো অন্ধকারে ডুবে আছে ধরণী। সন্ধ্যার আগ মুহূর্ত, বাতাসে তাণ্ডব জ্বলছে চারিদিকে। প্রবল বৃষ্টি আকার ধারণ করে ধেয়ে আসছে উত্তর দিক থেকে। কিছুক্ষণ পর কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনা। পাখিরা সবাই পশ্চিমের আকাশে উড়ে যাচ্ছে, আশ্রয় নিচ্ছে নিজ নিজ বাসায়। ভয়ঙ্কর সেই প্রলয়ঙ্কারী মেঘের ভয়ে নুসরাত আর ইরহাম নিজেরাও আশ্রয় নিতে ফিরে আসছে নিজ নিজ নীড়ে, নিজেদের একান্ত বাড়িতে। নুসরাত কলিং বেল চাপ দিতে গেট আজ খুলে গেল। বোঝা গেল অধীর আগ্রহে কেউ বসে আছে নুসরাতের বাড়ি ফিরে আসার অপেক্ষায়। নিজের থেকে 10 মণ ভারী বাইকটা টেনে বাড়ির ভিতরে প্রবেশ করতে নুসরাতের বেগ পোহাতে হলো অনেক। কয়েকবার ব্যাগি প্যান্টের সাথে পা বেজে পড়ে যেতে নিতে নিতে নিজেকে সামলালো। বাইক টেনে ভিতরে প্রবেশ করতে রাশভারী কণ্ঠে আরশ বলে উঠল। সৈয়দা নুসরাত নাসির কোথায় ছিলেন? নুসরাত বাইকের সাথে ধস্তাধস্তি করতে করতে অন্যমনস্ক হয়ে উত্তর দিল। ইরহামের সাথে। আরশ এগিয়ে আসতে আসতে দুপাশে মাথা নাড়ল। ঠোঁট কামড়ে ধরতেই ঠোঁটের উপরে সেই ছোট্ট সুতো পরিমাণ গর্তের সৃষ্টি হয়। একইভাবে গালের একপাশে গর্ত হয়। চোখ ছোট ছোট করে সূক্ষ্ম করে অবলোকন করে সামনে দাঁড়িয়ে থাকা বাইকের উপর খ্যাচখ্যাচে হওয়া মেজাজে রমণীকে। নুসরাত বাইকের দিকে রাগী চোখে তাকিয়ে একটা লাথি মেরে সামনে চোখ ফেরাতেই চোখাচোখি হয় আরশের সাথে। চোখে মুখে ফুটে ওঠে অস্বাভাবিক ভয়। হঠাৎ এভাবে আরশের সাথে দেখা হবে ভাবিনি হয়তোবা। ঠোঁটে ঠোঁট চেপে আলগোছে পাশ কাটাতে চাই আরশকে। আরশ কবজি চেপে ধরে থামিয়ে দেয় নুসরাতকে। নুসরাতের হুডির ক্যাপ অন্য হাতে দিয়ে মাথা থেকে নামিয়ে দিতে মেয়েলি মুখটা বেরি হয়ে আসে। আরশ ঠোঁট বাগিয়ে হেসে নিজের মুখ নুসরাতের কানে কাছে নিল, ফিস করে আওড়ালো। মিসেস আরুষ, আবার দেখা হয়ে ভালো লাগলো। নুসরাত আরশের দিকে কিছুটা মাথা কাত করতেই নাকের সাথে নাকের স্পর্শ লাগলো। বাতাসের সাথে সুরসুর করে নাকে এসে লাগে বর্ষালি ব্ল্যাকবেরি অ্যান্ড বেই পারফিউমের স্নিগ্ধ সেই ঘ্রাণ। পারফিউমে মাতাল করা সেই সুবাস নাক চিরে প্রবেশ করে ভেতরে। আরশ নিজের বলিষ্ঠ দুহাত দিয়ে নুসরাতের খোপা করা চুলগুলো খুলে দেয় বাতাসে। মুক্ত বাতাসে পাখি নাই উড়তে শুরু করে চুলগুলো। আরশ এবার নিজের দুহাত প্যান্টের পকেটে পুরে নেয়, দাঁড়ে টান টান হয়ে। গতকাল রাতে জ্বর আসার জন্য
মুখ থেকে গরম পানি বের হচ্ছে আরসের, তা আবার সরাসরি এসে নুসরাতের মুখে পড়ছে। সুটামদেহী শরীরটা সোজা হতেই শরীরের আড়ালে ঢেকে যায় মেহিলির দেহটা। আরস চোখ নামেই নিচের দিকে, নিষ্প্রভ চোখে লক্ষ্য করে মেয়েলি মুখটা। নুসরাতকে উদ্দেশ্য করে গমগমে পুরুষালী গম্ভীর আওয়াজে বলে ওঠে, 13তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। 13টা উপহার নেবেন না মিসেস আরুষ? নুসরাত চোখ তুলতেই সুটামদেহী আরসকে নজরে পড়ে। আরস নির্বিঘ্নে তার দিকে তাকিয়ে আছে, চোখে কোনো কিছু নেই, নিষ্প্রভ অনুভূতিহীন সেই দৃশ্য, নিষ্প্রভ অনুভূতিহীন সেই দৃষ্টি। কালোমণির চোখগুলো রক্তের বলিরেখা জমা হয়ে আছে সাদা অংশে। বোঝা যাচ্ছে জ্বর ভালো করেই কাবু করেছে লোকটাকে। নুসরাত নিজেও সোজা হয়ে দাঁড়ায়। সুটামদেহী পুরুষটার চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে কাঠখোট্টা গলায় প্রশ্নের উত্তর দেয়, উপহার দেয়া হয় মানুষকে কিনে নেওয়ার জন্য, আর এমন কারো জন্ম হয়নি যার সাধ্য বা সাহস আছে এই আমাকে কিনে নিবে। নুসরাতের ফিরিয়ে দেওয়া উত্তর আরসের মনোপুত হয়নি, তাই মুখে আরও একটু আধা নেমে আসে। দুজনের ভিতরে নেমে আসে গম্ভীর পরিবেশ। নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে আরস বলে, হুম, সেটা কিভাবে হয়? আপনাকে তো উপহার নিতেই হবে। নুসরাত চোখ ছোট ছোট করে নাই, রাগী কণ্ঠে বলে, আর আমি নিতে চাই না আপনার উপহার। তারপরও আমি দেব, এটা আপনার পাওনা আমার নিকট থেকে। আরস জেদি গলায় কথাটা বলা শেষ করে। নুসরাত কিছু বলতে নিবে, ঠোঁটে হাত রেখে চুপ চুপ দেখায় আরস। নুসরাত অনীহা নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখতে চায় আরস কি উপহার দেয় তাকে। বৃষ্টি ততক্ষণে শুরু হয়ে গিয়েছে, কিয়ৎকাল কেটে যায়। আরস তখনও সোজা দাঁড়িয়ে নড়চড়বিহীন। বৃষ্টির তোড়ে যখন দুজন ভিজে যেতে শুরু করলো, নুসরাত আরসকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে আওড়ায়, বৃষ্টিতে ভিজলে আবারও জ্বর আসবে। বাড়ি। কথা শেষ করার আগেই আরস নুসরাতের কবজি চেপে ধরে, ঠোঁটে হাত রেখে নিশ্চুপ থাকতে বলে। নুসরাত হাত ছাড়ানোর আগেই রাশভারী হাসকি আওয়াজে বলে ওঠে, উপহার নিয়ে যা। এক মুহূর্তে আপনি থেকে আরস তুইয়ে নেমে আসলো। আরসের এমন রং পাল্টানো দেখে নুসরাত স্তব্ধ বনে গেল। কপালে ভাঁজ ফেলে চোখ উপরে তুলে কিছু বলার জন্য মুখ খুলতেই বাগালে ঠাস ঠাস করে একসাথে 4টে থাপ্পড় পড়ল। নুসরাত কিছু বুঝে ওঠার আগে আরও 2টো পড়ল, এরপর আরও 4টা। জীবনের প্রথমবার একসাথে এত থাপ্পড় খেয়ে নুসরাত জ্ঞান হারানোর জোগাড়। নিজেকে সামলানোর আগেই মাথা ঘুরে উঠল, পুরো পৃথিবী তার নিকট শূন্য ভাসল। চোখ উল্টে পড়তে নেবে আরও শক্ত করে ধরল হাত দিয়ে, দাঁতে দাঁত চেপে নিজের ভিতরে সকল রাগ উগরে বের করে দিল থাপ্পড়ের উপর। নুসরাত মনে করলো এবার মনে হয় থামবে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে আবারও 3-3টে দাবাং মার্কা থাপ্পড় পড়ল। থাপ্পড়ের শক্ততা এত বেশি ছিল যে নুসরাত চোখ মুখ উল্টে নিল। এতক্ষণ যা হুঁশ ছিল তা হারিয়ে নিজের জায়গা থেকে টলে গেল। দুপা পিছিয়ে সরে পড়ে যেতে নিবে আরস কোমর পেঁচিয়ে ধরল। 2 কদম এগিয়ে এসে নিজেদের ভিতরে ন্যূনতম দূরত্ব মিটিয়ে নি, গ্রীবা বাঁকায় সামান্য। অর্ধজ্ঞান হারানো নুসরাতের ছেড়ে দেওয়া শরীর নিজের বুকের সাথে চেপে ধরে নিজের মুখ নামিয়ে নেয় নুসরাতের কানে কাছে, ফিসফিস করে বলে, কি বলেছিলাম? বেশি উঠবি না, ডানা কেটে ছাড়ে করে রাখবো। শ্বাস ফেলল সামান্য, চোখের পলক ফেলে গম্ভীর কণ্ঠে আবার বলল, 13 বার মিথ্যে বলে শাস্তির 13টা থাপ্পড়। এইটুকুতে অর্ধজ্ঞান হয়ে গেলে পরে কি করবে? নুসরাত নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে, সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। আরসের হাতের বেষ্টনী থেকে নিজের কোমর ছাড়িয়ে নেয়, ঠোঁটে ঠোঁট চেপে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বিড়বিড় করে আওড়ায়, দেখে নিব আপনাকে আরস, ছাড়বো না আমি আপনাকে। আরস চল শক্ত করে নেয়, হিসিয়ে বলে ওঠে, বেডরুমে আসিস, শার্টলেস দেখবি। নুসরাত 2 হাতে নখ আরসের কাঁধে দাপিয়ে দেয়। নিজের বোকামিতে নিজের উপর বিরক্ত হয় নুসরাত। ঘন ঘন শ্বাস টেনে ফেলে বাহিরে, গলার কাছে শ্বাস আটকে আছে, দাঁতে দাঁত পিষে বলে ওঠে, এই থাপ্পড়ের উচিত জবাব সময় মতো আমি ফিরিয়ে দেব আপনাকে। আপনার এই উপহার আমি সযত্নে তুলে রাখলাম আরস। এবার আমার নিকট থেকে আপনার এই ধামাকাদার উপহার আসবে। ওয়েট অ্যান্ড সি হোয়াট আই ডু, মাই বিলাভড হাজব্যান্ড।
আরশ মাথা কাত করে সামান্য। দুজন দুজনের পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু বিপরীতমুখী। নিজের কৃপা সামনে বাঁকিয়ে নুসরাতের গালে ফু দিয়ে বলে ওঠে, I like your attitude, babe, and I'll be waiting to see what you do. সূর্যের আজ দেখা নেই, মিলান হয়ে আছে। গতকাল সন্ধ্যা থেকে এক নাগালে বৃষ্টি হওয়ায় সোদা মাটির গন্ধ এসে নাকে লাগছে জোরালোভাবে। নাক টেনে গন্ধটা নিতে যাবে নাকি দুপাশে তীক্ষ্ণ ব্যথার উপলব্ধি করল নুসরাত। কুকিয়ে উঠল নিচু গলায়। পাশে বসা ইসরাত বই রেখে দেখার জন্য পাশ ফিরল। দেখল নুসরাত মাথা পর্যন্ত কাঁথা টেনে শুয়ে আছে। কাঁথা ধরে টান দিতে বেরিয়ে আসলো নুসরাতের জখম হওয়া মুখ। পুরো মুখে ছেয়ে আছে দাগে। ছোপ ছোপ হয়ে রক্ত জমা হয়ে আছে নুসরাতের মুখের বাপাশ জুড়ে। ইসরাত আটকে উঠল, হাত বাড়িয়ে স্পর্শ করলো রক্ত জমাট বাঁধা স্থানে। অনেকগুলো প্রশ্নের উৎপত্তি হলো মনের অন্তর্কিনে। তার মধ্যে একটা, এরকম বেরহমের মতো কে মেরেছে? কথাটা ভাবার সময় নুসরাতের গালে হাতের চাপ একটু বেশি পড়ল, আর তা পড়তে নুসরাত আবারও কুকিয়ে উঠল। ব্যথার জ্বালায় ফুপিয়ে কেঁদে উঠল ধীরে ধীরে, যা সেকেন্ডের ভিতর নেমে গেল একদম নিচু স্বরে। ইসরাত নুসরাতের গালে হাত দিয়ে ফোন বের করলো নিজের। গতকাল তো এমন ছিল না, আজ হঠাৎ এর উৎপত্তি হলো কোথা থেকে? নিজের মনের ভিতর চলা দোলাচল একপাশে ফেলে বাদলি খান নাম্বারে কল দিল। কল দিতেই ওপাশ থেকে কল পিক করলো মানুষটি। ইসরাত ইরহামকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাগী গলায় জিজ্ঞেস করলো, নুসরাত গতকাল তোর সাথে ছিল না? তাহলে ওর এ অবস্থা কেন? ইরহাম বোকা কণ্ঠে জিজ্ঞেস করলো। কি অবস্থা? ইসরাতের নিজের ইচ্ছে করলো দেওয়ালে মাথা বাড়ি দিয়ে নিজেকে মেরে ফেলতে। কেন এই কচ্ছপগুলো তার ভাই বোন হলো? শব্দ করে শ্বাস ফেললো আবার। তুই কিছু জানিস না? ইরহাম আবারও অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। আমি কি জানবো? প্রশ্নের বিপরীতে নিজে প্রশ্ন ছুড়ে দিল ইরহাম। সে আসলে বুঝতে চাইল ইসরাত কি জিজ্ঞেস করেছে। ইসরাত রাগে তিক্ত বিরক্ত হয়ে ইরহামের কথায় উত্তর না দিয়ে ফোন কেটে দিল। ফুসফুস করে শ্বাস পেল, যেন বাতাসের ঘাটতি দেখা দিয়েছে পৃথিবীতে। এই ব্যাটাকে সে প্রশ্ন করে, ব্যাটা আবার তাকে ফিরিয়ে প্রশ্ন করে। মাথায় সমস্যা সবগুলোর, এই বাড়ির মানুষের। সুপি খাতুন ড্রয়িং রুমে বসে বাজ পাখির নাই তাকিয়ে আছেন। গভীর তদন্তে লিপ্ত আছেন। কাকে বাস দেওয়া যায় সাথে তাও চিন্তা করছেন। ঠোঁটে লেগে আছে কুটিল হাসি। হেলাল সাহেবকে ড্রয়িং রুমে আসতে দেখে কুচক্রির মতো হেসে উঠলেন মনে মনে। চোখ শুরু করে মনে মনে করলেন সেদিনকার ঝর্ণা বেগমের রাগী গলায় তার সাথে বলা কথা। কীরকম তিক্ত বিরক্ত কণ্ঠে কথা বলছিল ঝর্ণা তার সাথে। আর ঝর্ণার ছেলেকে একটা বাস না দিলেই নয়। হেলাল সাহেব এসে বসতেই সুপি খাতুন এগিয়ে গেলেন। সতর্ক গলায় বলে উঠলেন, হেলাল, জানিস তোর অতি আদরের ভাতিজা কি করেছে? হেলাল সাহেব তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন। কি? দেখে মনে হলো সুপি খাতুনের কথায় কোনো মনোযোগ নেই। সুপি খাতুন তবু অতি উৎসাহিত কণ্ঠে ঠাট্টা করে বলেন, তোর ছোট ভাতিজার সাথে নাসরিনের মেয়ের ইটিস পিটিস টাইপ সম্পর্ক। হেলাল সাহেব তড়াক করে সুপি খাতুনের দিকে তাকালেন। বাকশূন্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি জানলে কিভাবে? সুপি খাতুন একটু ভাবসাব নিলেন, ঠোঁট এলিয়ে হেসে বলেন, এসব গোপন কথা জানা আমার বা হাতের খেল। হেলাল সাহেব ফিকে হয়ে যাওয়া চোখে চেয়ে রইলেন নির্নিমেষ সুপি খাতুনের দিকে। মনে কুটিল হাসি ফুটে উঠল। এবার তাকে কে হারায়? আর সেই বিয়ে এবার আনিকার সাথে তিনি দিয়েই ছাড়বেন। উপরে নির্বাক্তা টেনে এনে বিরস কণ্ঠে বলে উঠলেন, এরকম কিছু হলে আমি অতি দ্রুত ওই মেয়ের সাথে সোহেবের ছেলের বিয়ে দিয়ে দিব। সুপি খাতুন মনে মনে কুটিল হাসলেন। এবার জম্বি খেলা, আমাকে অপমান করা, বের হবে ঝর্ণা তোমার। অথর এলিয়ে হেসে সুপি খাতুন উঠে দাঁড়ালেন। চোখে মুখে বিজয়ের হাসি ফুলিয়ে হেলে দুলে চলে গেলেন বাহিরের দিকে। একটু পাশের বাসায় গিয়ে বউ আর শাশুড়ির মধ্যে আগুন লাগানো প্রয়োজন। অনেক দিন হয় কারোর ঝগড়া দেখতে পারে না। আর ঝগড়া লাগিয়ে দিয়ে সামনে বসে লাইভ দেখবেন। শাশুড়ি বৌমার চুলোচুলি দেখতেই অসাধারণ লাগে। ইসরাত ফোন ডাকতেই ইরহাম দ্রুত পায়ে এগিয়ে যায় আরুষের রুমের দিকে। সে যা সন্দেহ করেছে তা কি সত্যি, আর যাচাই করতে
আরশের রুমের দরজা ভেজানো ছিল। হালকা হাতে নক করতে ভেতরে আসার অনুমতি পেল সে। রুমে ঢুকে দেখল মাহাদি সোফায় হাত পা ছড়িয়ে বসে আছে আর আরশ মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে। আরশের দিকে তাকে ইরহাম মনে মনে নাক সিটকাল। আরশের পরনে হাঁটু সমান 3/4 প্যান্ট আর উপরে হুডি, এক পায়ে একজোড়া স্লিপার। ইরহাম মনে মনে বিড়বিড়ালো, ওপর সৌদি আরব, নিচে আমেরিকা, বিদেশি মানুষের বিদেশি স্টাইল।